বিভিন্ন আলোচনায় অনেক সময় গ্যালভানোমিটারের কথা এসেছে এবং আমরা একটা ভিডিও দেখেছি যে গ্যালভানোমিটারের সাথে কেন শান্ট যুক্ত করা হয়, কিভাবে শান্ট গ্যালভানোমিটারকে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। তো আমরা এখন এই ভিডিওতে গ্যালভানোমিটারের প্রিন্সিপাল এবং এর ইনার কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে এমন কি ঘটনা ঘটে যার জন্য কারেন্টের রেসপন্সে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয়। আমাদের রুয়েটের ফিজিক্স ল্যাবের খুব গুরুত্বপূর্ণ একটা ভাইবা প্রশ্ন হচ্ছে এটা যে গ্যালভানোমিটারের কাঁটা কেন নড়ে। তো চলো আমরা শুরু করি। গ্যালভানোমিটারে মূলত একটা তার কুণ্ডলী থাকে, এটা হচ্ছে একটা তার কুণ্ডলী কয়েল। এখন এই কয়েলটা বসানো থাকে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। এই ম্যাগনেটিক ফিল্ডের এটা মনে করো নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। কোনো তার কুণ্ডলী যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, ওই তার কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার কুণ্ডলীটা ম্যাগনেটাইজড হয়। যেমন মনে করো আমি কোনো তারে কারেন্ট আসে কিনা তার রেসপন্স তো গ্যালভানোমিটারের সাহায্যে বের করবো, তাহলে এই কুণ্ডলীটাকে আমি এরকম একটা বর্তনীর সাথে যুক্ত করব। তো এই বর্তনীর সাথে যুক্ত করলে দেখো খেয়াল করো এর মধ্য দিয়ে তো তড়িৎ প্রবাহিত হবে, এই যে কারেন্ট, এই তড়িৎ এইভাবে প্রবাহিত হবে, এইভাবে ঘুরে আসবে। যখন এই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে তখন এই কুণ্ডলীটা ম্যাগনেটাইজড হয়ে এর মধ্যে একটা টর্ক প্রযুক্ত হবে। টর্ক প্রযুক্ত হলে কি হবে, এটা ঘুরে যাবে। তা আমি যদি একটা কাজ করি, এই কুণ্ডলীর সাথে ফিক্সড করে এরকম একটা কাঁটা যুক্ত করে দিই, এরকম মনে করো বিক্ষেপী কাঁটা যদি যুক্ত করে দিই, তাহলে ওই কাঁটার বিক্ষেপ দেখেই তো আমি বুঝতে পারবো কারেন্ট আসে কি নাই। যেহেতু এই কুণ্ডলীটা ঘুরবে সুতরাং এই কাঁটাটাও তখন ঘুরে যাবে। তো মনে করো ইনিশিয়াল অবস্থায় অর্থাৎ মনে করো কারেন্ট নাই, এই অবস্থায় এটা হচ্ছে জিরো দাগ। এখন মনে করো কারেন্ট গেলে কুণ্ডলীটা ঘুরে গেল, কুণ্ডলীটা ঘুরে গেলে কুণ্ডলীর সাথে যেহেতু কাঁটা লাগানো, সেই কাঁটাটাও ঘুরে মনে করো এদিকে চলে আসলো। যখনই কাঁটাটা বিক্ষেপ দিয়ে জিরো থেকে এদিকে চলে আসলো, কাঁটার বিক্ষেপ দেখেই আমি এটা বুঝতে পারলাম যে এই তারে কারেন্টের অস্তিত্ব আছে, অর্থাৎ কারেন্টের রেসপন্স আছে। এখন যদি এমন হয় কারেন্ট এদিক দিয়ে না গিয়ে কারেন্ট মনে করো এবার এদিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা মাইনাস আর এটা প্লাস, যদি এভাবে হয় তাহলে কারেন্ট এবার দেখো আগের ডিরেকশনের উল্টা ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। তাহলে আগে যে ডিরেকশনে টর্ক প্রযুক্ত হয়েছিল এবার তার উল্টা ডিরেকশনে টর্ক প্রযুক্ত হবে। তাহলে উল্টা ডিরেকশনে টর্ক প্রযুক্ত হলে এই যে বিক্ষেপী কাঁটাটা কুণ্ডলীর ঘূর্ণনের জন্য বিক্ষেপী কাঁটাটা ঘুরে এইদিকে চলে আসবে। তাহলে দেখো কারেন্ট একবার এদিকে গেলে কাঁটার বিক্ষেপ দিল এদিকে, আবার কারেন্ট যদি এদিকে যায় তাহলে কাঁটার বিক্ষেপ দিল তার উল্টা দিকে। এই কাঁটার বিক্ষেপ দেখেই তো আমি বুঝতে পারবো এই তারে কারেন্ট আসে কি নাই। তাহলে গ্যালভানোমিটারের সাহায্যে দেখো আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে কারেন্টের রেসপন্স আসে কি নাই এটা বের করতে পারি, আর একটা হচ্ছে কারেন্টের রেসপন্স বেশি আসে না কম আসে এটা আন্দাজ করতে পারি। কিভাবে? যত বেশি কারেন্ট প্রবাহিত হবে তত বেশি ঘূর্ণন টর্ক প্রযুক্ত হবে এবং কাঁটার বিক্ষেপ তত বেশি হবে। তাহলে কাঁটার বিক্ষেপ মনে করো একবার কাঁটার বিক্ষেপ দিল এখানে আর একবার কাঁটার বিক্ষেপ দিল এখানে, তাহলে কোন ক্ষেত্রে বেশি? অবশ্যই এই ক্ষেত্রে বেশি কাঁটার বিক্ষেপ। তাহলে আমি বুঝতে পারবো যে এই ক্ষেত্রে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার মানটা এই ক্ষেত্রের তুলনায় বেশি, তার মানে কারেন্ট কম না বেশি এটা আমরা আন্দাজ করতে পারি, কিন্তু মান কত এটা কিন্তু আপাতত বের করতে পারি না। তো বের করতে পারবো, এর জন্য গ্যালভানোমিটারটাকে আরেকটু মডিফাই করা লাগবে। এই গ্যালভানোমিটারের দুইটা নাম আছে, একটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার আর একটা হয় চলচুম্বক গ্যালভানোমিটার। চলকুণ্ডলী গ্যালভানোমিটার হচ্ছে কুণ্ডলীটা ঘুরে, এই যেমন এখানে এটা আমি যেটা আঁকছি এটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার, কুণ্ডলীটা ঘুরবে। আবার এমন হয় কি যে কুণ্ডলীটা না ঘুরে কুণ্ডলীটা ফিক্স থাকবে, এর মধ্যে একটা এই যে কুণ্ডলীর এখানে একটা মনে করো ম্যাগনেট থাকে, সেই ম্যাগনেট অর্থাৎ চুম্বকটা চলাফেরা করবে, চুম্বকটা ঘুরবে। তো সেগুলোকে বলা হয় হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার। তো আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। তাহলে আমি তোমাদের বেসিক ধারণাটা দিলাম, এবার আমরা ডিটেলস এর কনস্ট্রাকশনটা এবং আমরা দেখব কতটুকু কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য কত কোণে সে বিক্ষেপ দিবে, এই জিনিসটা আমরা বের করব। এদের মধ্যে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে সেই জিনিসটা এখন আমরা দেখব। তাহলে আমরা এটুকু বুঝলাম যে গ্যালভানোমিটারে একটা চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে এইটা হচ্ছে গ্যালভানোমিটারের চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এখন এর মাঝখানে এই অংশে এই কুণ্ডলীটা বসাবো। তো আমি একটু কুণ্ডলীটা আঁকি। এটা হচ্ছে আমাদের বর্তনীর রেজিস্ট্যান্স, এটা বর্তনীর ভোল্টেজ, আর এটাকে একটু দাগাঙ্কিত করে দিলাম এভাবে। এটা আমার হচ্ছে জিরো দাগ। এখানে দেখো আমি আর একটা চিত্র একটু আঁকতেছি। এটা হচ্ছে টপ ভিউ, উপর থেকে দেখলে, আর এটা হচ্ছে সাইড ভিউ, সাইড থেকে দেখলে। তো এই চিত্র আর এই চিত্র একই চিত্র, খুব ভালো করে বোঝার জন্য আমি দুইটা চিত্র আঁকছি। এটা হচ্ছে উপর থেকে দেখলে দেখো, এখান থেকে তাকায় যদি দেখো তাহলে এটা দেখা যাবে।
এই যে তিনটা দাগ দেওয়া আছে না, এটাই হচ্ছে কুণ্ডলীর দাগ, যেটাকে আমরা এই যে নীল কালি দিয়ে আঁকছি। এই দেখো যে এর উপরে এই যে লাল যে কাঁটাটা, এটা হচ্ছে সেটা, এই যে লাল কাঁটাটা। আর উপরে হচ্ছে যে দাগাঙ্কিত করা, অর্থাৎ গ্যালভানোমিটারের দাগ দেওয়া। এটা যদি হয় এই যে 0, তো এটা পজিটিভ রিজন, তো এটা নেগেটিভ রিজন। এখন দেখো ক্রিয়ানীতিটা আমরা একটু বুঝি। এটা হচ্ছে কুণ্ডলী, এই কুণ্ডলীর সাথে আমরা বর্তনীটাকে কানেক্ট করছি। তাহলে বর্তনী কানেক্ট করার জন্য এর মধ্যে দিয়ে তো তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই দেখো এখান থেকে এইভাবে তড়িৎ প্রবাহিত হবে, এদিকে যাবে, এই কারেন্ট এদিকে প্রবাহিত হবে, এটা হচ্ছে কারেন্ট আই, এই পথ দিয়ে এদিকে, এই পথ দিয়ে এদিকে, এইভাবে কারেন্টটা প্রবাহিত হয়ে চলে আসবে, তাই তো? তাহলে যখন এই কুণ্ডলীটা একটা চৌম্বক ক্ষেত্র, দেখো এই নর্থ পোল সাউথ পোল একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে এটা আছে। এখানে একটা কথা একটু আমি বলে রাখি, যে জিনিসটা তোমরা চতুর্থ অধ্যায়ে পড়বা এবং ওই অধ্যায়ের ডিটেলস এই ক্যালকুলেশনটা আমি আরও একবার করাবো। এটা জাস্ট স্যাটিসফ্যাকশনের জন্য, আত্মতুষ্টির জন্য এটা আমি এখন দেখাচ্ছি একটু। এই যে নর্থ পোল সাউথ পোল, এই যে দুইটা চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়, এই দুইটা চৌম্বক ক্ষেত্র ম্যাগনেট হতে হবে রেডিয়াল ম্যাগনেট, একটু গোলাকার হতে হবে, এরকম সোজা হওয়া যাবে না। তো এটা কেন হবে সেটা আমরা চতুর্থ অধ্যায়ের ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। এবং আরেকটা কথা হচ্ছে, এই কুণ্ডলীটা এটা পেঁচানো থাকবে হচ্ছে এরকম একটা চোঙাকৃতি ফেরোচুম্বক পদার্থের গায়ে। যেমন এই যে এটা চোঙাকৃতি, এই চোঙাকৃতি এটা ফেরোচুম্বক, এর গায়ে হচ্ছে এইভাবে কুণ্ডলীটা এইভাবে থাকবে, ঠিক আছে? যেটা আমি দেখো এখানে আঁকাইছি, এই যে ডট ডট দিয়ে যে গোল, এই যে ভেতরের দিকে চলে গেছে, একটা টিনের কৌটা, ছোট একটা টিনের কৌটার মতো দেখতে আর কি। তো এরকম যুক্ত থাকবে। তো এটা কেন থাকবে এটা আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করব ডিটেলস, এখন আপাতত ওটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। তো যখন এর মধ্যে দিয়ে এভাবে কারেন্ট প্রবাহিত হবে, তুমি দেখো যেহেতু ম্যাগনেটিক ফিল্ডে আছে, এখানে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করবে। তো চৌম্বক ক্ষেত্র কাজ করবে নর্থ পোল টু সাউথ পোল, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। যে চৌম্বক ক্ষেত্রটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বি দিয়ে প্রকাশ করি। এবার আসো ফ্লেমিং এর যে বামহস্ত নীতিটা, যে কারেন্টের ডিরেকশনটা উপরের দিকে। তো আমাদের এই যে হাতটা, বাম হাতটাকে এইভাবে সাজাইতে হবে, এই একটা আঙুল, এই তিনটা আঙুল থাকবে, আর এটা হচ্ছে ফোর্স, এই তিনটা হচ্ছে কারেন্ট, আর এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো তুমি দেখো এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, কারেন্ট কোন দিকে? এই তিনটা আঙ্গুল কারেন্ট, সেটা হচ্ছে উপরের দিকে। তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? দেখো একটু খেয়াল করো, বৃদ্ধাঙ্গুলি হচ্ছে ভেতরের দিকে। অর্থাৎ এই কুণ্ডলীর এই পাশে যে বলটা লাভ করবে, সেই বলটা লাভ করবে হচ্ছে ভেতরের দিকে। একটা কুণ্ডলী, তড়িৎবাহী কুণ্ডলী যখন চৌম্বক ক্ষেত্রে থাকে তখন সে একটা বল অনুভব করে। তো সেই বলটা দেখো এই তারের উপরে হবে ভেতরের দিকে। তাহলে আমরা এই বলটাকে এখানে আঁকি, সেই বলটা হবে ভেতরের দিকে, এই যে ফোর্সটা এটা। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এই তারের ক্ষেত্রে, এই অংশের তারের ক্ষেত্রে চিন্তা করো, এই অংশের তারের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে নিচের দিকে। তাহলে এবার দেখো হাতটাকে এইভাবে রাখছি, বাম হাতটাকে সর্বদা এইভাবে, এই তিনটা আঙুল হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে আমাদের ফোর্স। তো ফোর্সটা এবার কোন দিকে? বাইরের দিকে, ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুযায়ী। তাহলে বাইরের দিকে হলে এর উপরে এই কুণ্ডলীর এই তারের অংশে এই যে ফোর্সটা, এই ফোর্সটা থাকবে বাইরের দিকে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীটার এই তারের উপরে ফোর্সটা ভেতরের দিকে, আর এই তারের অংশে ফোর্সটা হচ্ছে বাইরের দিকে। তাহলে আলটিমেটলি কি হবে? জিনিসটা ঘুরবে না? দেখো তো, খেয়াল করো তো, এই জিনিসটাকে কেউ এই প্রান্তে ধরে ভেতরের দিকে ঠেলতেছে এবং এই প্রান্তে ধরে যদি বাইরের দিকে ঠেলে, তাহলে আলটিমেটলি জিনিসটা দেখো তো এইভাবে ঘুরে যাবে না? এইভাবে ঘুরে যাবে না? তাহলে এইভাবে যখন ঘুরে যাবে, অর্থাৎ কুণ্ডলীটা ঘোরার সাথে সাথে কুণ্ডলীর সাথে ফিক্সড অবস্থানে একটা কাঁটা আছে, ওই কাঁটাটাও দেখো তো এইভাবে ঘুরে যাবে না? অর্থাৎ এই উপরের যে কাঁটাটা আছে, এই কাঁটাটা ঘুরে আস্তে 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 এই দিকে চলে আসবে না? খেয়াল করছো? এখন এটা তো এই তড়িৎবাহী কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক, এই যে দুই ক্ষেত্রে যে দুইটা বল প্রযুক্ত হলো, তার জন্য যে টর্ক প্রযুক্ত হবে, টর্ক প্রযুক্ত হয়ে এটা ঘুরবে, এটা আমরা বুঝলাম। এখন কি হয়? ঘুরে তো ওই অবস্থায় থাকার কথা। এরপরে যদি আমি মনে করো এই যে সুইচটাকে বন্ধ করে দিই বা সার্কিটটাকে যদি অফ করে দিই, তাহলে তো ঘুরে ওই অবস্থায় থাকার কথা। কিন্তু কি হয়? সে আবার আগের অবস্থানে, অর্থাৎ এই যে জিরো দাগে এখানে ফিরে যাবে, অর্থাৎ এই যে উল্টা দিকে আবার ঘুরে ফিরে যাবে। এই জিনিসটা আমি একটু এখানে বলে রাখি, এই জিনিসটা যাদের চতুর্থ অধ্যায় পড়া নাই তারা কিন্তু এখন এই যে কথাবার্তাগুলো, এইগুলো একটু বুঝতে অসুবিধা হতে পারে যাদের চতুর্থ অধ্যায় পড়া নাই। তো অরিড হওয়ার কিছু না, আমি চতুর্থ অধ্যায় যখন পড়াবো এই টপিকটা আবারও একটু পড়াবো, আবার একটু আলোচনা করবো এবং তখন আরো ডিটেলস আলোচনা করবো। এখানে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি বলতেছি। তো এখন খেয়াল করো, এই কুণ্ডলীটাকে, এই কাঁটাটাকে আমার আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে, অর্থাৎ এই তার কুণ্ডলীটা ঘুরে এই অবস্থায় আসছে, এটাকে আমার ফিরায় আগের অবস্থায় নিতে হবে। কিভাবে সেটা নিতে পারি? এটা নেওয়ার জন্য আমার করতে হবে কি, এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীর সাথে এরকম একটা স্প্রিংকে আমি যুক্ত করে দিব। তাহলে কি হবে? সুবিধা হবে কি, এটা ঘুরে এই অবস্থায় আসলো, যখন কারেন্ট আবার যখন নাই, তখন এই স্প্রিং মোচড় খাইছে না? তো স্প্রিং মোচড় খেয়ে অবস্থায় আছে, তো স্প্রিং কি মোচড় খেয়ে থাকতে যাবে? স্প্রিং তার রিস্টোরিং ফোর্সের জন্য আবার কুণ্ডলীটাকে ধাক্কা দিয়ে আগের অবস্থানে ফেরত নেবে। তো আগের অবস্থানে ফেরত নিলে আবার সে জিরো দাগে চলে যাবে। এখন এবার একটা জিনিস খেয়াল করো, স্প্রিং এর কথাটা যেটা বললাম, একটা স্প্রিংকে, এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা,
এখন স্প্রিংকে যদি বল প্রয়োগ করে এইভাবে টানা হয়, দেখো স্বাভাবিক অবস্থা থেকে যদি এক্স পরিমাণ প্রসারিত করা হয়, তাহলে এক্স পরিমাণ প্রসারণের বিপরীত দিকে স্প্রিংয়ের একটা রিস্টোরিং ফোর্স বা বাংলায় বললে প্রত্যয়নী বল তৈরি হয় না, স্প্রিং বল। তো এই স্প্রিং বল আর এই সরণটা যত বেশি টানবো স্প্রিং তত বেশি বল দিয়ে আগের অবস্থায় ফিরে যাইতে চাবে। স্প্রিংয়ের প্রত্যয়নী বলটা হবে এক্স এর সমানুপাতিক। তাহলে দেখো এফ এস সমানুপাতিক হচ্ছে এই যে মাইনাস এক্স। মাইনাস কেন? এক্স যেদিকে স্প্রিং বল প্রত্যয়নী বলটা তার বিপরীত দিকে। তুমি একটু জিনিস খেয়াল করো, তুমি টানলে সে আগের অবস্থায় ফিরে যেতে চায়, সাম্যাবস্থানে ফিরে যেতে চায়। আবার যদি চাপ দিয়ে স্প্রিংকে সংকুচিত করে ধরে রাখো, তাহলে ছেড়ে দিলেও সে আগের অবস্থায় ফেরত আসতে চায়, কি তাই তো? তো রিস্টোরিং ফোর্সটা কাজ করে সবসময় সরণের বিপরীত দিকে। তো তখন আমরা স্প্রিং বলের জন্য একটা সূত্র পাইছিলাম না, যে এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মনে পড়ে? আমি যদি মান বলি তাহলে শুধু এফ এস ইকুয়াল টু হবে কে এক্স। এই কে কে বলা হয় বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। এটা হচ্ছে স্প্রিংকে টানা, সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে। স্প্রিংয়ে এই একই ঘটনা ঘটে মোচড়ের জন্য। তো মোচড়ের জন্য তখন কি ঘটবে দেখো, খেয়াল করো। মোচড়ের জন্য ঘটবে এই হচ্ছে স্প্রিংটা আছে, এখন স্প্রিংটাকে যদি তুমি থেটা কোণে, যে থেটা ডিগ্রি কোণে এভাবে মোচড় দিয়ে যদি থেটা ডিগ্রি কোণে ঘুরাই দাও, তাহলে স্প্রিংয়ের মধ্যে এই থেটা ডিগ্রি রোটেশনের জন্য, অর্থাৎ তুমি যেদিকে ঘুরাইলা এই টর্কের বিপরীত দিকে একটা রিস্টোরিং টর্ক প্রযুক্ত হবে। কথাটা কঠিন লাগলে আবার বলি, দেখো এখানে তুমি রৈখিক সরণ ঘটাচ্ছিলা, তাহলে রৈখিক বল বিপরীত দিকে, রৈখিক সরণের জন্য রৈখিক বল। কিন্তু যখন তুমি ঘুরাচ্ছ, অর্থাৎ থেটা ডিগ্রি রোটেশন যখন করতেছো, এইভাবে মোচড় দিচ্ছ, তখন এর মধ্যে দেখো ঘূর্ণন যে বলটা সেটাকে বলা হয় কি টর্ক। তাহলে তখন এর মধ্যে যে রিস্টোরিং টর্কটা প্রযুক্ত হবে, অর্থাৎ তুমি দেখো থেটা কোণে ঘোরানোর পরে ছেড়ে দিলে কি সে আবার আগের অবস্থায় চলে যাবে না? স্প্রিংকে যেমন এক্স পরিমাণ টেনে প্রসারিত অবস্থায় ছেড়ে দিলে কি আগের অবস্থায় চলে যাবে, ঠিক তেমনি থেটা কোণে ঘুরাই দিলে ছেড়ে দিলে কি আগের অবস্থায় চলে যাবে। তো এখানে যেমন রিস্টোরিং ফোর্সের জন্য আগের অবস্থায় যায়, এখানে তেমন রিস্টোরিং টর্কের জন্য আগের অবস্থায় যায়। তো এটাকে বলা হয় রিস্টোরিং টর্ক, স্প্রিং টর্ক, বা টর্ক নিচে ছোট করে আর দিয়ে আমরা লিখি। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, যত বেশি মোচড়াবো আমি, সেটা ডান দিকে হোক বা বাম দিকে হোক, রিস্টোরিং টর্কটা তত বেশি হবে। তাহলে সূত্র কি হয়? টর্ক এটা সমানুপাতিক হচ্ছে থেটা। সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তাহলে কি দিতে হবে? আমার একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। এই যে সমানুপাতিক ধ্রুবকটা, এটা হচ্ছে কে। এই কে কে তখন বলা হয় টরশনাল কনস্ট্যান্ট। দেখো আবার বলি, এই কে কে কি বলা হয়? বল ধ্রুবক, বাংলায় বললে ফোর্স কনস্ট্যান্ট, বল ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। আর এখানে দেখো ঘূর্ণনের জন্য, টর্কের জন্য, তো এটাকে বলা হয় তখন টরশনাল কনস্ট্যান্ট। তাহলে আমরা পাইলাম যে এর উপরে এই যে স্প্রিংটা যখন এই কুণ্ডলী ঘোরার জন্য যখন স্প্রিংটা মোচড় খেয়ে ঘুরে যাবে, তখন স্প্রিংয়ের মধ্যে যে রিস্টোরিং টর্ক জমা হবে, সেই রিস্টোরিং টর্ক হবে কে ইন্টু থেটা। তাহলে এবার আসো, দেখো তড়িৎবাহী কুণ্ডলীর জন্য যে টর্ক, সেই টর্ক সমান সমান হচ্ছে এই স্প্রিংয়ের রিস্টোরিং টর্ক। অর্থাৎ দেখো তড়িৎবাহী কুণ্ডলীর জন্য এটাকে আমি বললাম টর্ক 1, আর স্প্রিংয়ের যে টর্ক রিস্টোরিং টর্ক এটাকে আমরা বললাম টর্ক 2। এই দুইটা পরস্পর সমান। বোঝায় কিভাবে? একটা টর্ক প্রযুক্ত হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীতে প্রযুক্ত টর্ক। এই প্রযুক্ত টর্ক কি করতেছে? এই স্প্রিংটাকে থেটা কোণে ঘুরাই দিচ্ছে, ফলে স্প্রিংয়ের উপরে কি প্রযুক্ত হচ্ছে? একটা রিস্টোরিং টর্ক। দেখো এই যে বলটা, এই বলটা এইদিকে আর এই বলটা এইদিকে, তাহলে এই যে কুণ্ডলীটা এইদিকে ঘুরতে চাচ্ছে, তাহলে এর টর্কটা হচ্ছে এইদিকে। এই টর্কটা এদিকে থাকার কারণে স্প্রিংয়ের উপরে যে টর্কটা প্রযুক্ত হচ্ছে, সেই টর্কটা রিস্টোরিং টর্কটা তার বিপরীত দিকে, এই যে টর্ক 2, মানে ব্যাপারটা যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ওই টাইপের। তাহলে টর্ক 1 আর টর্ক 2 এরা দুইটা মানে পরস্পর সমান। তুমি দেখো যখনই তুমি এই সার্কিটটাকে অফ করে দিবা, কারেন্ট প্রবাহ অফ, তখন এই T1টা আর থাকবে না, অর্থাৎ কুণ্ডলীর তড়িৎ প্রবাহে প্রযুক্ত টর্ক আর তখন থাকবে না। তখন এই রিস্টোরিং টর্কটা থাকবে, ওটা থেকে তাকে কি করবে? আবার ঘুরায় আগের অবস্থায় নিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি T1 সমান সমান T2। এখন এই T1 ইকুয়াল টু হচ্ছে সূত্র, দেখো চতুর্থ অধ্যায়ে তোমরা এটা পাবা, NIAB সাইন থেটা থাকে। তো থেটার মান 90 ডিগ্রি। কেন থেটার মান 90 ডিগ্রি এখন আমি বলতেছি না, এটা নিয়ে ডিটেলস আলোচনা আমরা চতুর্থ অধ্যায়ে করব, বারবার বললাম। আর রিস্টোরিং টর্ক যেটা, সেটা হচ্ছে কে ইন্টু থেটা। থেটা কি? থেটা কোণের বিক্ষেপ। মনে করো এখান থেকে এখানে আসলো, তাহলে এই যে থেটা কোণে বিক্ষেপিত হলো, এই কুণ্ডলীতে থেটা কোণে ঘুরে গেল, ফলে স্প্রিংয়ের থেটা কোণে রোটেশন হলো। তাহলে এখান থেকে দেখো তো একটা জিনিস খেয়াল করা যায় না, আমি থেটাটা এইভাবে বের করতে পারি কিনা। থেটা ইকুয়াল টু হবে NIAB ডিভাইডেড বাই হচ্ছে কে। বা আমি যদি এখান থেকে কারেন্ট বের করতে যাই যে কত কারেন্টের জন্য, দেখো থেটা তো আমি চোখে দেখতে পারবো, থেটা আমি চোখে দেখলাম। এই কুণ্ডলীর ক্ষেত্রফল, এখানে আমি পরিচয়গুলো একটু বলে দিই। এ হচ্ছে কুণ্ডলী তলের ক্ষেত্রফল, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, এন হচ্ছে এই কুণ্ডলীর পাক সংখ্যা। যেমন দেখো এখানে দেখা যাচ্ছে কয়টা পাক বলো তো?
1 2 3 তিনটা পাক। তাহলে এন হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, কে হচ্ছে টরশনাল কনস্ট্যান্ট, আর থিটা হচ্ছে এই যে রোটেশন বিক্ষেপ যেটা সেটা। তাহলে এখান থেকে দেখো আমি কারেন্টের মান যদি জানি তাহলে কত কোণে বিক্ষেপ দিবে এই সব মানগুলো জানা থাকলে আমি থিটার মানটা করে বের করতে পারি হিসাব করে। অথবা থিটার মানটা যদি আমার জানা থাকে তাহলে কতটুকু কারেন্ট প্রবাহিত হয়েছে সেটাও কিন্তু আমি এখান থেকে বের করতে পারি। তো এইটা হচ্ছে গ্যালভানোমিটারের ক্রিয়ানীতি এবং গ্যালভানোমিটার কিভাবে কাজ করে তার মেইন সূত্র। তো এটা আগের পুরনো সিলেবাসে ছিল, তোমাদের বর্তমান নতুন সিলেবাসে এটা নাই। এরকম একটা সূত্র আমাদের পড়তে হইতো, মনে রাখতে হইতো, কে থিটা ডিভাইডেড বাই হচ্ছে এন এ বি, চলকুণ্ডলী গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহর বের করার সূত্র। আমাদের থিটার মান দেওয়া থাকতো, কনস্ট্যান্ট কে, টরশনাল কনস্ট্যান্ট কে, কুণ্ডলীর পাক সংখ্যা, কুণ্ডলী তলের ক্ষেত্রফল, চৌম্বক ক্ষেত্রের মান সবকিছু দেওয়া থাকতো, কত কারেন্ট প্রবাহিত হয়েছে এটা আমাদের বের করতে হইতো। এটা হচ্ছে পুরনো সিলেবাসে ছিল। তোমাদের বর্তমান নতুন সিলেবাসে এটা নাই। তো এটা কেউ চাইলে পড়তে পারো, জাস্ট শেখার জন্য 1 2 বার পড়ে রাখলা, খাতায় থাকলো, কিন্তু অনেক বেশি জোর দেওয়ার দরকার নেই এই টপিকের উপরে। আবারও বলতেছি, এই টপিকের উপরে অনেক বেশি জোর দেওয়ার দরকার নেই। এখন কোনো বর্তনীতে গ্যালভানোমিটার আঁকার সময় আমরা কিন্তু আর এই ডিটেলস এই চিত্র আর আঁকবো না। এটা হচ্ছে গ্যালভানোমিটারের ইনার কনস্ট্রাকশন। এখন কোনো একটা গ্যালভানোমিটারকে যদি আমরা সার্কিটে প্রকাশ করতে চাই তাহলে এইভাবে খুব সংক্ষেপে একটা গোলচিহ্ন দিয়ে তার মাঝখানে জি লিখে প্রকাশ করতে পারি। এবং দেখো গ্যালভানোমিটার বলতে আমরা আসলে একটা তারের কুণ্ডলীকে বুঝবো। এই তারটা খুবই একটা সেন্সিটিভ একটা তার, এর মধ্য দিয়ে যদি অধিক পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে কুণ্ডলী পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য বিকল্প পথ হিসেবে আমরা একটা খুবই অল্প মানের রেজিস্ট্যান্স শান্ট রোধ ব্যবহার করব। তো এই শান্ট কিভাবে তড়িৎ দুর্ঘটনার হাত থেকে গ্যালভানোমিটারকে রক্ষা করে এটা কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছিলাম। এই গ্যালভানোমিটারের আরো দুইটা ব্যবহার আছে। গ্যালভানোমিটারকে একটু বিশেষভাবে অ্যামিটার এবং একটু বিশেষভাবে ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামিটার এবং কিভাবে ভোল্টমিটারে পরিণত করা যায় এই জিনিসটা আমরা দেখব, এবং এর সাহায্যে কিভাবে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য পরিমাপ করা যায় সেই জিনিস নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।